স্টারলিংকের প্রসঙ্গে আসি, তাহলে এই যে আমরা দেখছি এক ধরনের কিছু শঙ্কার জায়গা আপনি যেটা বললেন, তাহলে কি আমরা এই প্রযুক্তি কি নেব না? মানে স্টারলিংকের মতো যে প্রযুক্তি, ভবিষ্যতে আরও যে প্রযুক্তি আসবে, আমরা কি নেব না? সুরক্ষার জায়গাটা কোথায়, বা এটা ব্যালেন্স কীভাবে? প্রথমেই আমি বলেছি যে দেখেন, আমরা যারা প্রযুক্তি নিয়ে বিজনেস করি, আমরা নতুন প্রযুক্তিকে কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করছি না। আমি প্রথমেই স্টারলিংক ওয়েলকাম করেছি। এখন আপনাকে প্রায়োরিটি সেট করতে হবে যে আমি কোনটা প্রায়োরিটাইজ করব। লোকাল এন্টারপ্রেনারকে কি আমি প্রোটেক্ট করব, নাকি আমি ফরেন ইনভেস্টরকে ওয়েলকাম করব? এটা আমার কোনটা টপ প্রায়োরিটিতে থাকা উচিত? দেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে সেই সিদ্ধান্তটা নেওয়া উচিত। হয়তোবা 2025 রাইট টাইম না, এটা হয়তোবা 2030 কিংবা 2040 হতে পারে। আপনার ফিক্সড ব্রডব্যান্ড নিয়ে আমরা যারা কাজ করি, আমাদের দেশের পেনিট্রেশন রেট কত? পেনিট্রেশন রেট স্টিল আপনার 8 to 10%। তার মানে বাংলাদেশে 20 কোটি যদি জনগণ হয়, কিংবা 18 কোটি আমরা যেটা বলি পপুলেশন, 18 কোটির মাত্র 8 to 10% ইউজ করছে। তার মানে কি বাকি যে মার্কেটটা আছে, এই মার্কেটটা কি আমরা সার্ভিস পৌঁছাতে পারছি না, নাকি ইউজার রেডি না? আমরা যারা ব্যবসা করি, যেখানেই ব্যবসা স্কোপ থাকে, ব্যবসায়ী কিন্তু সেখানে পৌঁছে যায়। আপনি বাঙালিদের নেচার দেখেন, একটা জনসমাবেশ যখন হয়, ওখানে আপনি ইনস্ট্যান্টলি দেখবেন যে পান বিড়ির দোকান বসে পড়ে, কিংবা ঝালমুড়ির দোকান হয়ে যাচ্ছে। তার মানে কি ব্যবসায়ীরা কিন্তু স্কোপ পেলে, অপরচুনিটি থাকলে ডেফিনেটলি সে তার সার্ভিস কিংবা নেটওয়ার্ক নিয়ে উপস্থিত হয়। তার মানে আমাদের ইউজার সেভাবে তৈরি হয়নি। এখন ইউজার কেন তৈরি হয়নি? বিভিন্ন ধরনের হতে পারে, ডিজিটাল লিটারেসি নাই, কিংবা আমাদের ডিভাইস নাই, কিংবা আমরা যারা ফিক্সড ব্রডব্যান্ড নিয়ে কাজ করি, মোস্টলি কিন্তু আমাদের বিগ স্ক্রিনে কাজ করা হয়। টেলিকম অপারেটররা যে ইন্টারনেটটা দেয়, সাধারণত সেটা স্মার্টফোনে ইউজ করা হয়। তা বিগ স্ক্রিনের পেনিট্রেশন কত? আমাদের দেশে ল্যাপটপ ইউজ হচ্ছে কতটুকু, ডেস্কটপ ইউজ হচ্ছে কতটুকু, কিন্তু ট্যাব ইউজ হচ্ছে কতটুকু, সেই সংখ্যাও কিন্তু অনেক বেশি না। তার মানে শুধুমাত্র যে আমরা প্রাইভেট সেক্টর যে ট্রান্সমিশনের উপরও ডিপেন্ডেন্সি আছে, যে আমরা নেটওয়ার্ক এক্সপানশন করছি না কিংবা রোল আউটটা মানছি না, সেটা না। আমার যদি দিনাজপুরে কিংবা পঞ্চগড়ে যদি 10,000 হাউসহোল্ড থাকে, তার মধ্যে যদি কোনো ল্যাপটপ না থাকে, ডেস্কটপ পিসি যদি না থাকে, ট্যাব যদি না থাকে, তাহলে আমার ইন্টারনেটটা ওখানে কী কাজে ব্যবহৃত হবে? সরকার কি ট্রান্সমিশন ওখানে এনশিওর করেছে যে আমি একবারে অল্প টাকায় স্বল্প মূল্যে ঢাকা থেকে ট্রান্সমিট করে ডাটাটা কি আমি নিয়ে যেতে পারবো? সেটাও তো সরকারকে এনশিওর করতে হবে। তো বিভিন্ন এখানে আসলে ফ্যাক্টর কাজ করে। সব ফ্যাক্টরের উপর নির্ভর করে আমার আসলে পেনিট্রেশন কতটুকু। এটা বলার কারণ হচ্ছিল কি, আমার লোকাল ইনভেস্টর যারা আছে, তাকেই তো আমি 100% মার্কেটে পেনিট্রেট করতে পারিনি। তার মানে স্টারলিংটা আর একটু পরে আসলে হতো। তারপরেও 2025-এ এসেছে, হোপ ফর দ্য বেস্ট। আচ্ছা, এখন প্রোটেকশনটা কীভাবে হবে? প্রোটেকশনটা হচ্ছিল কি, আপনার লেভেল প্লেইং ফিল্ডটা এনশিওর করতে হবে। আজকে পর্যন্ত গত মে 2025 সাল থেকে স্টারলিং বাংলাদেশে ব্যবসা শুরু করেছে। ব্যান্ডউইথ আমদানি হচ্ছে কোথা থেকে? বাংলাদেশ থেকে কিন্তু না। উনি হয়তোবা নিয়ারেস্ট কোনো কান্ট্রি থেকে কানেক্ট করেছে। আমরা যতটুকু জানি মালয়েশিয়ার সাথেই ওনাদের কানেক্টিভিটি মেনটেন হচ্ছে। 3 মাসের সময় দিয়েছে, যেটা আগস্ট মাসে শেষ হবে। আগস্ট মাসের পরে যেন এটার এক্সপানশন কিংবা কী বলে এক্সটেন্ড, যেন ডেটটা এক্সটেন্ড যেন না হয়। সেই ডেটটা যদি এক্সটেন্ড না করা যদি হয়, তাহলে লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করতে পারেন না। এখন আপনি সাধারণ গ্রাহক হিসাবে মনে করতে পারেন যে মালয়েশিয়ার 8 স্টেশনের সাথে কানেক্ট করেছে, তো সমস্যাটা কি? আমাদের দেশের নেটওয়ার্ক কিন্তু এখনও ফিল্টারিং হয়। প্রচুর জুয়ার সাইট আছে। আমরা আইএসপি যারা আছে, জুয়ার সাইটগুলি বন্ধ করেছি, বিভিন্ন পর্নোগ্রাফি সাইটগুলি আমরা বন্ধ করেছি। তাহলে স্টারলিংকের কিট নিয়ে কি আপনি জুয়া খেলতে পারবেন? আপনি এখন প্রান্তিক পর্যায়ের গ্রাহক হিসেবে চিন্তা করবেন যে আচ্ছা, এটা তো আমার জন্য ভালো, ওখানে কোনো ধরনের ফিল্টারিং হচ্ছে না। তার মানে কি, আমাকে লেভেল প্লেইং ফিল্ডটা এনশিওর করলে আমি কিন্তু ওনার সাথে কম্পিট করতে পারবো। দ্বিতীয়ত হচ্ছিল কি, উনি কি ভ্যাট ট্যাক্সের আওতায় আছে কিনা। আমরা যে সোশ্যাল অব্লিগেশন ফান্ডে সরকারকে রাজস্ব দিচ্ছি, সেটা কি উনি দিচ্ছেন কিনা। ওয়্যারলেস টার্মিনাল হিসাবে সরকারকে আমরা ফিক্সড যে ওয়্যারলেস কানেক্টিভিটি ইউজ করি, পয়েন্ট টু পয়েন্ট রেডিওর সাথে যখন কানেক্টিভিটি দেওয়া হয় যে কোনো ইন্ডাস্ট্রি কিংবা কোনো একটা কর্পোরেট হাউসকে, প্রতি ডিভাইসের জন্য কিন্তু আনুমানিক 3 থেকে 4 হাজার টাকা আমাকে বছরে পেমেন্ট করতে হয়। সেই ক্ষেত্রে স্টারলিংক একটা সেম টেকনোলজি তো ইউজ করছে ওয়্যারলেসের মাধ্যমে। তাহলে উনি কত দিচ্ছেন? উনি পার টার্মিনাল আমার যতটুকু মনে পড়ে $2 করে দিচ্ছে।
কনভার্সন রেট যদি আপনি এখন চিন্তা করেন $2 মানে 125 টাকা করে 250 টাকা দিচ্ছে, তাহলে আমার ইন্ডাস্ট্রি কেন, আমরা কেন সেখানে 4,000 টাকা 3,000 টাকা দিতে যাব? আমাদের ট্যাক্সের কি ওদের কি হবে? ওরা কি লোকাল কোনো কোম্পানি দিয়ে অপারেট হচ্ছে? লোকাল কোম্পানি, ওরা কি লোকাল কোম্পানি এখানে করেছে? এই লেভেল প্লেইং ফিল্ডগুলি যদি এনশিওর করা হয়, আমার মনে হয় যে স্টারলিংকের সাথে আমরাও ফাইট করতে পারবো। তার মানে আমাদের আপনারা যে কোনো প্রযুক্তি আসুক আপনারা ওয়েলকাম জানান, কিন্তু আপনারা সাম্যতা চান, ব্যবসার ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ডটা চান। আপনারা ওই আত্মবিশ্বাস আপনাদের আছে যে আপনারা নিজেরা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত, এটা তো আপনাদের অধিকার। এবং এই ক্ষেত্রে আমি আরেকটু অ্যাড করতে চাই, আমাদের ট্রান্সমিশন কস্ট এখানে অনেকাংশে ভাইটাল রোল প্লে করবে। আপনি ঢাকা থেকে যদি রিমোট একটা প্লেস আমরা চিন্তা করি, লেটসে ময়মনসিংহের কোনো একটা পাহাড়ের কথা যদি চিন্তা করি, যে কোনো একটা ট্রান্সমিশন কোম্পানির কাছে গেলে আমাকে 300 Mbps এর জন্য 7 থেকে 8,000 টাকা পেমেন্ট করতে হবে। এরপরে হচ্ছিল কি আমার ইন্টারনেটের মূল্য। স্টারলিংক সেখানে কিন্তু 300 Mbps 6,000 টাকা এনশিওর করতে পারছে। বাট আমার পণ্যটা আমি যদি এখন ট্রান্সপোর্ট করে নিয়ে যাই, এই ট্রান্সপোর্ট মূল্যটা যদি না কমে, তাহলে তো আমি স্টারলিংকের সাথে ফাইট করতে পারবো না। এই ট্রান্সপোর্টটা আমাকে এনশিওর করবে কে? সরকার করবে। সরকার কিভাবে করবে? সরকারের প্রচুর পরিমাণে কিন্তু ইনভেস্টমেন্ট লুটপাট হয়েছে এইসব স্পেসিফিক ট্রান্সমিশন প্রজেক্টে। বিশেষ করে এখানে ইনফো সরকার 3-এর কথা বলতে পারেন। ইনফো সরকার 3-তে হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে দেশের একটা নেটওয়ার্ক স্থাপন করার জন্য। তো এটার বেনিফিটটা কে পাবে? লাস্ট মাইল ইউজার পাবে। কিভাবে পাবে? থ্রু আউট আইএসপি ইন্ডাস্ট্রি, আমাদের ইন্ডাস্ট্রির মাধ্যমে পাবে। তার মানে আমাকে ইনফো সরকারের যে আনইউটিলাইজ ফাইবার আছে, আনইউটিলাইজ ক্যাপাসিটি আছে, পিসিসিবির আনইউটিলাইজ ক্যাপাসিটি আছে, বাংলাদেশ রেলওয়ের আনইউটিলাইজ ক্যাপাসিটি আছে, বিটিসিএল এর আনইউটিলাইজ ক্যাপাসিটি আছে। এই ট্রান্সমিশনটা যখন আমি লং হলে নিয়ে যেতে পারবো, একটা ডিস্ট্রিক্ট থেকে আরেকটা ডিস্ট্রিক্টে যখন আমি ট্রান্সমিশনটা ফ্রি কিংবা মিনিমাম কিংবা সিঙ্গেল ডিজিটে পাবো, তখন কিন্তু স্টারলিংকের সাথে আরও কম্পিট আমরা করতে পারবো। এখন অনেকেই বলতে পারেন যে বিটিসিএল তার আনইউটিলাইজ ক্যাপাসিটি কেন দিবে, পিসিজিবি কেন দিবে, বাংলাদেশ রেলওয়ে কেন দিবে, ইনফো সরকার কেন দিবে? প্রত্যেকটা প্রজেক্ট আমাদের জনগণের ট্যাক্সের টাকায়। তা আমার জনগণের ট্যাক্সের টাকায় যে নেটওয়ার্কটা তৈরি হয়েছে, সেটা সবচেয়ে বেশি অধিকার তো আমরাই রাখি জনগণকে সেবা দেওয়ার জায়গা, জনগণকে সেবা দেওয়ার জন্য। তা আমাদের এনটিটিএনের প্রাইস যদি ট্রান্সমিশন কস্ট কমে আসে এবং লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করে, স্টারলিংকের মতন কোম্পানিকেও আমাদের গ্রামের যেসব আইএসপি আছে তারাও বিট করার সুযোগ পাবে। এটা একটা ভালো গুরুত্বপূর্ণ দিক আমরা আজকে এক্সপ্লোর করলাম।